দর্শক আমন্ত্রণ, যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আগেদ শামসাইন। আপনারা জানেন যে একদিন পরেই ডাকসুর নির্বাচন, সেই সাথে রাজনীতিতেও পুরোপুরি নির্বাচনে আবহ শুরু হয়েছে। এই অবস্থায় কোনো শক্তি নির্বাচন অর্থাৎ ফেব্রুয়ারির যে জাতীয় নির্বাচন সেটি ঠেকাতে পারবে না বলে স্পষ্ট করা হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে। এর পাশাপাশি বলা হচ্ছে যে নির্বাচন নিয়ে বিএনপিরও কোনো শঙ্কা নেই। তাহলে নির্বাচন নিয়ে যে সমস্ত শঙ্কার কথাবার্তা হচ্ছে বা যে আলোচনা সেটি কেন হচ্ছে সেসব আমরা বুঝতে চাই। সেই সাথে নির্বাচনকালীন পুলিশ প্রশাসনের প্রস্তুতি নিয়েও স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য জনাব মাহমুদা হাবিবা। স্বাগত আপনাকে। আছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব জনাব আজাদ মজুমদার। জনাব মজুমদার স্বাগত আপনাকে। এবং আছেন জনাব আলাউদ্দিন মোহাম্মদ, তিনি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব। আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকেও স্বাগত। হাবিবা আপা, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। ভোট ঠেকাতে পারবে না কোনো শক্তি, প্রধান উপদেষ্টা নিজেই ভোটের একটা সময়সীমা বলেছিলেন, তার পরবর্তীতে নির্বাচন কমিশন একটা রোডম্যাপের মতো ঘোষণা করলো। সেখানে সব জায়গায় একটা অভিন্ন অবস্থান, সেটা হচ্ছে ফেব্রুয়ারিতে রমজানের আগেই ভোট, ধারণা করা হচ্ছে দ্বিতীয় সপ্তাহে বা প্রথম সপ্তাহে। ফলে যখন প্রধান উপদেষ্টার প্রেস সচিব আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বলে পৃথিবীর কোনো শক্তি ভোট ঠেকাতে পারবে না, তখন অনেকগুলো প্রশ্ন আসে। এক হচ্ছে, পৃথিবীর কোনো শক্তিকে আসলে ভোট ঠেকাতে চাইলে সেই শক্তিটি কারা? সেই শক্তিটি কি অভ্যন্তরীণ না বহিঃশক্তি? আপনাদের অ্যানালাইসিস কি, আপনাদের বোঝাপড়াটা কি বিএনপির? ধন্যবাদ আপনাকে। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ আলোচকদের এবং যারা শুনছেন তাদেরকে। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে, আজকে আমরা জাতিগতভাবে একজন বরেণ্য ব্যক্তিকে হারিয়েছি, বদরুদ্দিন ওমর। আমি তার রুহের মাগফিরাত কামনা করে শুরু করছি। তার মতো চিন্তাবিদ, শিক্ষক, রাজনীতিবিদ এবং বাম ধারার এত শক্তিশালী একজন মানুষ, যে আমাদের এই সময়ের জন্য একেবারে ভিন্ন মাপের মানুষ ছিলেন। আমি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আপনার কথায় আসছি। দেখুন, নির্বাচন যত ঘনিয়ে আসছে বা নির্বাচনের যে সময়সীমা যেটা অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছেন এবং বাকি আমরা রাজনৈতিক দলগুলো প্রত্যাশা করছি, সেই অবস্থায় দাঁড়িয়ে নির্বাচন নিয়ে যদি শক্তিশালী মেসেজ সরকার দিতে না পারে, সেটা সঠিক হয় না। কারণ হলো, নির্বাচন নিয়ে নানা ধরনের স্পেকুলেশন আপনি দেখতে পাবেন। এখনকার যে এইবার বাংলাদেশ যে নির্বাচনটা আয়োজন করতে যাচ্ছে, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারই বলুন বা রাজনৈতিক দলগুলো বলুন, আমাদের এখানে গুজব, তথ্য, অপতথ্য, ইনফ্লুয়েন্সার, এদের নানাবিধ আপনার স্পেকুলেশন। সে আপনি যদি ইউটিউবে ঢোকেন, তাহলে আসলে সত্যি কথা বলতে যে কোনো সুস্থ ব্যক্তির মাথা ঠিক থাকা খুব মুশকিল। প্রতিনিয়তই যেন মনে হতে থাকে যে কি না কি হয়ে যাচ্ছে এক ঘন্টার মধ্যে। ফলে হয় কি, সাধারণ মানুষদের জন্য এই মেসেজগুলো খুব দ্রুত চলে যায় তাদের কাছে। এর বাইরেও, এটা তো আমি বললাম আপনাকে, ভার্চুয়াল এক ধরনের অ্যাটাক, টোটাল ইন্টেনশন, গভর্নমেন্টের প্ল্যানিং, এগুলো সব কিছুকে চ্যালেঞ্জ করে। এই অ্যাক্টিভিটিগুলো একেবারে সিরিয়াসলি চ্যালেঞ্জ করে। এর বাইরে আরেকটা পার্ট হচ্ছে, দেশের ভিতরে এই সব কথা জোরেই হোক বা নানা কিছু এমন অনেক ধরনের উস্কানিমূলক ঘটনা ঘটছে বা এমন অনেক ধরনের ঘটনা ঘটছে যেটা নাগরিক জীবনকে অস্থিতিশীল করে তোলার মতো। এমন অনেক আমরা অকারেন্স দেখছি, এমন অনেক কি বলবো, মব শুধু একা বলবো না। আমি যেমন ওই যে গতকালকে একজন ইমামকে তার বাসায় ফিরে আসার পর আমি বলতে চাচ্ছি, আইন শৃঙ্খলার অবনতি কিংবা ধরেন সাধারণ মানুষের যে সাধারণ মানুষের জীবনে যে নিরাপত্তা, এই বোধটা তো এমনিতেই একটু ভালনারেবল ছিল, এখন যেন এটা অনেক প্রকট হয়ে উঠেছে। তো বিষয় হচ্ছে যে আমাদের দুটো জিনিস সবসময় মাথায় রেখে প্রতিটা কাজ করা প্রয়োজন। সেটা হচ্ছে, যারা পলাতক শক্তি, তারা হচ্ছে শক্তিশালী একটা পলাতক শক্তি, যারা হিউজ ফাইন্যান্সিয়ালি তারা সাউন্ড, অ্যাজ ওয়েল অ্যাজ একটা খুব বড় অংশ তাদের এই দেশের মধ্যে আছে, এবং তাদেরকে সহায়তা করার জন্য নানা পরাশক্তি ছোট বড় তাদেরও এক ধরনের আগ্রহ আছে, এবং সেই আগ্রহ তারা লুকায় না, প্রকাশ্যে বলে। এই জিনিসগুলো সবকিছু মিলিয়ে বাংলাদেশ কিন্তু প্রতিনিয়ত নানামুখী ষড়যন্ত্রেরও শিকার। এবং এই বাস্তবতাটাকে সামনে রেখে এই ধরনের ঘোষণা যদি এই টোনে না আসে, তাহলে তো মুশকিল। এই মেসেজটা জনগণের কাছে যেতে হবে। ও একটা চমৎকার কথা আমি বলবো, প্রেস সচিবকে আমি ধন্যবাদ দেবো। আমি প্রায়ই তার নানা কথার আমরা অনেক সময় সমালোচনা করি, কিন্তু উনি একটা চমৎকার কথা আজকে বলেছেন, যে দুনিয়ার কোনো শক্তি, হুইচ ইজ আমি মনে করি যে যথেষ্ট শক্তিশালী মেসেজ। অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের বিরোধী দল হিসেবে
আমাদের সম্মানিত মহাসচিবও কিন্তু একই ধরনের একটা মেসেজ দিয়েছেন যে তারা কোনো শঙ্কা দেখেন না। শঙ্কা দেখেন না আমরা, বা শঙ্কা যেটা দেখি না সেটা হচ্ছে উই আর ডিটারমাইন্ড। অ্যান্ড আমরা মোটামুটিভাবে, যেহেতু সরকার বলুন আর বিভিন্ন রাজনৈতিক দলগুলো যাদের সমর্থনে এই সরকার আছেন, তাদের মধ্যে এক ধরনের বোঝাপড়া কিন্তু আমাদের মধ্যে আছে। ফলে এই মেসেজটা উভয় পক্ষ থেকে আসা খুব জরুরি, বিশেষ করে অপতৎপরতাকারী, ষড়যন্ত্রকারী, এটা হচ্ছে এদের জন্য। হ্যাঁ, এটা খুব ক্লিয়ার একটা মেসেজ। জি জি, পরিষ্কার। আজাদ মজুমদার ভাই, আপনার কাছে আমার একই প্রশ্ন যে আপনারা এই পৃথিবীর কোনো শক্তি, এটা দিয়ে আসলে আপনারা কি বোঝাতে চাইলেন, বা স্যারই বা কি বোঝাতে চেয়েছেন বিভিন্ন সময় আপনাদেরকে? আমি প্রধান উপদেষ্টার কথা বলছি। সেই সাথে নাকি এটি এক ধরনের একটা রেটরিক, যেটা মানুষকে আশ্বস্ত করার জন্য? যদি তাই হয়, যেটা হাবিব আপা বলছিলেন, তাহলে এই মেসেজ দিতে হচ্ছে কেন? কারণ নির্বাচনী হওয়ারই কথা, এবং সব রাজনৈতিক পক্ষই নির্বাচন চেয়েছে, এবং ফেব্রুয়ারি নির্বাচনের বিষয়ে এটা ঘোষণার আগে সব রাজনৈতিক শক্তির সাথে কথা বলেই প্রধান উপদেষ্টা বা আপনারা নির্বাচন কমিশনকে সেই নির্দেশনা দিয়েছেন। তাহলে সে আলোচনা কেন করতে হচ্ছে? সে আলোচনা করতে হচ্ছে কারণ নির্বাচনটা যদি না হয় তাহলে একটা পক্ষ সুস্পষ্টভাবে লাভবান হবে, এবং তারা সেটা ধরে নিয়ে নির্বাচনটা বানচাল করার জন্য নানামুখী তৎপরতা চালাচ্ছে। এই তৎপরতাগুলো কিছু কিছু ক্ষেত্রে দৃশ্যমান হয়েছে, এবং নির্বাচনটা যদি না হয়, এটা এই পক্ষটা যেমন তৎপরতা চালাচ্ছে, দেশের ভিতর থেকে আরও কিছু পক্ষ আপনার নির্বাচন নিয়ে নানা ধরনের অহেতুক সংশয় উৎপাদন করছে। যে সংশয়গুলো প্রথম পক্ষটা হচ্ছে আওয়ামী লীগ, আমি যদি ভুল না বুঝি। পরের পক্ষটা কারা? পরের পক্ষ আপনার দেশের মধ্যেই আপনার নানা ধরনের গোষ্ঠী আছে যারা সক্রিয় আছে, যারা রাজনৈতিক শক্তি আছে, অরাজনৈতিক শক্তি আছে। তারা নির্বাচন নিয়ে নানাভাবে শঙ্কা তৈরি করার চেষ্টা করছে, যেভাবে মানুষকে এমন একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে, মানুষকে না শুধু আমাদের কূটনীতিকদেরকেও অনেক সময় তারা বহির্বিশ্বের যারা বন্ধুরাষ্ট্র আছে তাদেরকেও এমনভাবে মেসেজ দেওয়ার চেষ্টা করছে যে হয়তো বা নির্বাচন করা সম্ভব না। আপনি জানেন যে দেশের মধ্যে কিছু বিশৃঙ্খল ঘটনা তো ঘটছে, এগুলো ডিনাই করার কোনো সুযোগ নেই, এবং এগুলোকে উদাহরণ হিসেবে সামনে টেনে এনে এমনভাবে একটা ফ্রেমিং করা হচ্ছে, মনে হচ্ছে যে দেশে সরকার নির্বাচনটা করতে পারবে না, বা রাজনৈতিক দলগুলোর মধ্যেও কিন্তু নানা ধরনের বিভাজন এগুলো তৈরি করার জন্য কেউ কেউ চেষ্টা করছে, বা এই কিছু ধরেন সংস্কারের কিছু প্রক্রিয়া নিয়ে যে কিছু বিষয়ে কিছু মতভিন্নতা তাদের মধ্যে আছে, যেটা আমরা মনে করি যে গণতান্ত্রিক প্রক্রিয়া খুব স্বাভাবিক, সেইটাকে হাইলাইট করে এনে এমনভাবে বলা হচ্ছে, মনে হচ্ছে যে নির্বাচনটা বোধহয় আসলে সম্ভব না। এবং তাদের যে এই যে ফ্রেমিংগুলো, আমরা তো আপনার এই আইন শৃঙ্খলা সংক্রান্ত ঘটনাগুলো তো আমরা সবাই দেখছি, এর বাইরে নেপথ্যে তাদের যে কিছু তৎপরতা, সেই তৎপরতা সম্পর্কেও কিন্তু নানা ধরনের গোয়েন্দা তথ্য আছে, এবং এগুলো সবগুলো মিলেই আমরা মনে করছি যে নির্বাচনটাকে বানচাল করার জন্য কিছু পক্ষ নানাভাবে সক্রিয় আছে, এবং আমরা এই সক্রিয় এই শক্তিগুলো এরা যাতে সফল না হতে পারে, কারণ আমরা মনে করি যে আমাদের দেশের স্থিতিশীলতার জন্য, অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সুন্দর একটা নির্বাচন প্রয়োজন, রাজনৈতিক সংস্কৃতিটা ঠিক করার জন্য নির্বাচন প্রয়োজন। একটা সুন্দর নির্বাচন হলে নির্বাচিত সরকার, যারাই জনগণের দ্বারা নির্বাচিত হবে, তারা দেশের দায়িত্ব নিলে একটা সুন্দর লম্বা সময়ের জন্য বা একটা নির্দিষ্ট মেয়াদের জন্য, তাহলে দেশের মধ্যে স্থিতিশীলতা আসবে। সেই কারণে নির্বাচনটা বাংলাদেশের মানুষের জন্য খুব প্রয়োজন। আচ্ছা ভাই, আমি আর একটা জিনিস একটু মনে পড়লো, আপনার নিশ্চয়ই মনে আছে প্রফেসর ইউনূস, আমাদের প্রধান উপদেষ্টা, উনি যে প্রথমবার যখন ঈদের জামাতে গেলেন, অনেকজন চিৎকার করে বললেন স্যার আপনি থাকেন, কেউ কেউ বলা শুরু করলেন প্রভাবশালীরা, প্রফেসর ইউনূসকে আমরা 5 বছর ক্ষমতায় দেখতে চাই বা রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই। ফলে এই ধরনের একটা আলাপ ছিল। আমাদের একই রকম ঘটনা, কোনো কারণে কি সরকার এখন পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, নানান কারণে কি এক্সিট প্ল্যান খুঁজছে? সেই জন্যই কি আপনার নির্বাচন নিয়ে এত তৎপর? না, আমি মনে করি না যে আপনার এই পর্যবেক্ষণ মোটেই সঠিক। এটা আমার মাননীয় প্রধান উপদেষ্টা ঈদের নামাজে গেছেন, এটা মানুষ বলেছে, মানুষ নানা ধরনের আবেগ থেকে বলতে পারে, কিন্তু সরকার তো কখনো এটা বলেনি যে সরকার 5 বছর থাকতে চায় বা 5 বছর
থাকার একটা পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে। সরকারের পক্ষ থেকে তো এরকম কখনো বলা হয় নাই। সরকারের পক্ষ থেকে বরঞ্চ বলা হয়েছে যে প্রয়োজনীয় সংস্কারগুলো শেষ করে আপনার প্রথম দিকে একটা সময়সীমা বলে দেওয়া হয়েছিল, সেই সময়সীমাটা ছিল জুন 2026, যে এই সময়ের পরে নির্বাচন। এটা সরকার নির্ধারিত ডেডলাইন। সরকারকে এই ডেডলাইনটা কিন্তু কেউ বেঁধে দেয় নাই, মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই এই ডেডলাইনটা ঘোষণা করেছিলেন। তার বাইরে কে কোন ধরনের আবেগ থেকে কি কথা বলেছে এটার সাথে সরকারের কোনো সম্পর্ক নেই। সরকার তার নিজের পরিকল্পনা সম্পর্কে সচেতন ছিল এবং তার নিজের পরিকল্পনাটাকে আপনার উনি কিন্তু ওই পরিকল্পনাতেই অটল আছেন। উনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনটা হবে। সেইটাই উনি যখন মনে করেছেন যে এর মধ্যে বেস্ট টাইম যেটা হবে সেই সময়টাতে উনি নির্বাচনের একটা সময়সীমা ঘোষণা করেছেন এবং নির্বাচন কমিশনও সেটার সেই অনুযায়ী রোডম্যাপ ঘোষণা করেছে। একদম পরিষ্কার। আজাদ ভাই, আলাউদ্দিন, আপনি আগেও বহুবার আপনার সঙ্গে এইসব বিষয়ে কথা হয়েছে। একটা জিনিস আমার কাছে মনে হয় যে আমরা যখন টকশোগুলোতে, বিশেষ করে লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে জনাব তারেক রহমানের বৈঠকের আগে মনে হতো যে সরকার এবং আপনাদের কথার টোন এক। এখন আমরা দেখছি বিশেষ করে নির্বাচন ইস্যুতে সরকার এবং বিএনপির টোন এক। ফলে আপনাদের পক্ষ থেকে, এমনকি জামাতের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে বিএনপি এবং সরকার মিলেমিশে একাকার হয়ে গেছে। ফলে এই যে ভোট ঠেকাতে পারবে না কোনো শক্তি, এই শক্তির ভিতরে কি কোনো কারণে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এনসিপিও আছে? কারণ আপনারা অনেকগুলা যদি কিন্তু দিয়ে নির্বাচনের কথা বলেন, আপনারাও নির্বাচন চান, ফেব্রুয়ারির আগে হলেও সমস্যা নাই সেটিও আপনারা বলেছেন, কিন্তু আপনারা বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, তারপরে হচ্ছে আপনার সংস্কার একদম আরও খানিকটা দৃশ্যমান হতে হবে সেগুলো। ফলে আপনারাও কি সেই শক্তির ভিতরে পড়ে গেলেন কিনা? ধন্যবাদ। আপনি যে বিষয়টা বলেছেন, আমি আনমনে এখানে একটা বিষয় লিখছিলাম যে লন্ডন বৈঠক কোট আনকোট করে রেখেছি, যে মূলত আমরা যে আলোচনাটা দেখছি আসলে সার্বিক যে পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকারের মানে লন্ডন বৈঠকটা আমরা বলি এটা শুধু টার্ন না, এটা একটা কু, অন্তর্বর্তী কু হতে পারে লন্ডন বৈঠকটা। কি কারণে? এটা এর পূর্ব পর্যন্ত আমরা দেখেছি প্রকাশ্য বৈঠক কু হতে পারে না, আমরা তো প্রকাশ্য সাংবিধানিক আপনার ধারাবাহিকতার ক্ষেত্রে যখন আপনার লঙ্ঘন হয় তখনও কিন্তু কু বলা হয়। আপনি যদি ৭৪-এ বলেন কিংবা কারো কারো ভাষায় ৭৫-এ, এখন আবার বলছেন নতুন সংবিধান হলে কু হিসেবে হবে, প্রকাশ্য করলে কু হতে পারে। বিষয়টা হলো যে আমরা যেটা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকার মূলত যেইভাবে সংস্কারমুখী ছিল, যে কোনোভাবে আপনার দেখেন উনি শুরু করেছেন এইভাবে যে অল্প সংস্কার অথবা অধিকতর সংস্কার। এখন আমরা দেখি যে মানে অল্প সংস্কার কারা চাইবে, বলছে রাজনৈতিক দলগুলো চাইলে অল্প সংস্কার করে নির্বাচন দেওয়া হবে। আর যদি রাজনৈতিক দলগুলো চায় যে খোলনলচে বদলে লম্বা সময় নিয়ে সংস্কার করতে হবে, তাহলে জুন পর্যন্ত যাবে। তাহলে আপনার যে মানে ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত যে সময়টা, এই সময়টা কি অল্প সংস্কারের সময় হচ্ছে নাকি আপনার দীর্ঘমেয়াদী সংস্কার অথবা মৌলিক সংস্কারের সময় হচ্ছে? আমরা এটা বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে দুটা মাঝামাঝি কিছু হচ্ছে, কিন্তু আদতে কিন্তু কিছুই হচ্ছে না। আদতে আমরা কি বিষয়, যেমন এটা ধরেন বাংলাদেশে যে দীর্ঘ রাজনৈতিক সংকট ছিল, সংকটের মধ্যে যে আমরা দেখি ধরেন আপনার পুরো ব্যবস্থাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে। ডাক্তার প্রেসক্রিপশন লিখেছে লম্বা সময় ধরে, প্রেসক্রিপশন ফেলে ডাক্তার এবং নার্সরা বের হয়ে গেছে, বলছে যে এখন আপনারা এই প্রেসক্রিপশন অনুযায়ী দেশ শাসন করবেন অথবা আপনারা রোগীর চিকিৎসা করেন। বাংলাদেশটাকে এভাবে ফেলে যাবেন আপনি? মূল জায়গাটা হলো যে আমরা সংস্কারের যেই ঐক্যমত্য কমিশনের যেই পয়েন্টগুলোতে ঐক্যমত হয়েছে, অন্তত এগুলো কিভাবে বাস্তবায়ন হবে এটা নিয়ে এখন পর্যন্ত আপনার কোনো সাস্টেনেবল অথবা কোনো সাবস্টেন্সিয়াল আলোচনা এখন শুরু করা যায়নি। এটা আমাদের একটা সবচেয়ে বড় ব্যর্থতা। এই জায়গাটা আমরা অ্যাড্রেস না করে আমরা বারবার বলছি যে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে হবে, পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না, কিংবা ধরেন আপনার নির্বাচনের পথে অমুক বাধা তমুক বাধা। নির্বাচনের পথে সবচেয়ে বড় বাধা তো অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারকে তাকে ম্যান্ডেট দেওয়া হয়েছে যে আপনি মানে যদি বলেন যে তাহলে সে যদি তার ম্যান্ডেট আপনার ইমপ্লিমেন্ট না করে তাহলে সরকার কে? এই প্রশ্ন কিন্তু করতে হবে যে যদি অন্তর্বর্তীকালীন সরকার এই যে বিষয়গুলোতে ঐক্যমত হয়েছে, ঐক্যমত্য কমিশন যে বিষয়গুলো প্রেসক্রাইব করেছে, তারপর তার ম্যান্ডেট আছে যে এগুলো বাস্তবায়ন করে দিয়ে যাওয়া, পরবর্তীতে যদি কোনো সরকার এসে তারা তাদের মতো একটা রিভার্স করে সেটা তখন দেখা যাবে, কিন্তু বাস্তবায়ন করার পূর্ণ ম্যান্ডেট অন্তর্বর্তীকালীন সরকার আছে। কিন্তু আমরা দেখছি কি লন্ডন বৈঠকের পর সরকার বারবার বলছে যে আপনার পরবর্তী সংসদে আপনার এটাকে বাস্তবায়ন করা হবে। পরবর্তী সংসদের আইডিয়াটা কার? একটি নির্দিষ্ট দলের আইডিয়া। একটা নির্দিষ্ট দলের আইডিয়া, তাহলে আপনার এজেন্সিটা কোথায় এখন? কিন্তু পরবর্তী সংসদ ছাড়া কি এটির বৈধতার কোনো সুযোগ আছে? অন্য বিকল্প না, কিছু আপনি ছিল? তাহলে এই যে আমরা তো বিপ্লবী রাজনীতিতে ছিলাম,
আপনার গণঅভ্যুত্থানের পরপর ছাত্র জনতা রাস্তায় ছিল, তাদেরকে আপনি ডেকে নিয়ে এসেছেন কিসের ভিত্তিতে? তাদেরকে আপনি ফর্ম ধরিয়ে দিয়েছেন যে যে বিষয়গুলোতে ঐক্যমত্য হবে সেক্ষেত্রে গণভোট হতে পারে, গণপরিষদ নির্বাচন হতে পারে, প্রেসিডেন্সিয়াল অর্ডার হতে পারে, অথবা আপনার অর্ডিন্যান্স জারি করে পরবর্তী সংসদে আপনার বাস্তবায়ন হবে। তো এই অপশনগুলো দিয়ে আপনি সবাইকে ধরে নিয়ে আসলেন, মাসের পর মাস ধরে আলাপ আলোচনা করলেন, করার পর যে বিষয়গুলোতে ঐক্যমত্য হয়েছে, এই বিষয়গুলোতে বিএনপি ঐক্যমত্য হয়েছে, জামাত হয়েছে, এনসিপি হয়েছে, অন্যান্য সবগুলো দল হয়েছে। হওয়ার পর আপনি বলছেন যে না, লাস্ট যে অপশনটা লিস্ট প্রেফারেবল অপশন, সেটার মধ্যে আমরা চলে গেলাম। এই বিষয়ে আলোচনা হয়েছে? যদি এই বিষয়ে আলোচনা না হয়, এখনো সময় আছে, আপনি এই বিষয়ে আলোচনাটা দ্রুত করেন। এটা 1 সপ্তাহ লাগে, 15 দিন লাগুক, রুদ্ধদ্বার বৈঠক করে এটার একটা ফর্মুলা বের করে নিয়ে আসেন। এটা ফর্মুলা না বের করে আপনি সময় ক্ষেপণ করছেন এবং বলছেন যে আমি কোনোভাবে ডেডলাইন এড়াতে পারবো না। তাহলে আমার যেটা মনে হচ্ছে যে এটা মূলত সংকটটা অন্তর্বর্তীকালীন সরকারের সংকট, এটা রাজনৈতিক দলের সংকট না। রাজনৈতিক দলগুলো তো রায় দিয়ে দিয়েছে। সো আমি যেটা বলবো যে এখানে এই সরকার নিজের যেই আপনার ম্যান্ডেট আছে, আপনার যেই অধিকার অথবা যেই আপনার জনগণ যে রায় দিয়ে আপনাকে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব আপনি নিজে পালন না করে আপনি কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য অথবা আপনি ভবিষ্যতের জন্য রেখে দিলেন, তাহলে আপনি পুরো সময়টার জন্য কিন্তু ভবিষ্যতে জবাবদিহি করতে হবে। আলাউদ্দিন, আমি একটা বিরতিতে যাব। নির্বাচন ফেব্রুয়ারিতে নিয়ে আপনাদের মনে কি কোনো শঙ্কা আছে? আমরা ডিসেম্বরে নির্বাচন চাই, অক্টোবরে চাই, আমরা আরো আগে চাই, কিন্তু আপনি জিনিসগুলো বাস্তবায়নের একটা ফর্মুলা বের করেন। জি, সেই প্রসঙ্গে দর্শক আমরা আলোচনা করবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছে একটু পরে। দর্শক, বিরতির পর স্বাগত আরেকবার। আমরা কথা বলছি নির্বাচন প্রসঙ্গে। নির্বাচন নিয়ে বিএনপির কোনো শঙ্কা নাই, বিএনপি মহাসচিব স্পষ্ট করে আজকেও বলেছেন। ফলে এই যে আলোচনা আলাউদ্দিন এতক্ষণ আপনারা করলেন, এবং এই আলোচনা যখন জামাতের নেতারাও করে, ইসলামী আন্দোলন নেতারাও করে, তাদের ভিতরে এই শঙ্কাটা আমরা দেখি। আপনারা কেন এই শঙ্কাটা কাজ করছে? মানে সরকারের নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই, আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি আছে, নির্বাচন কমিশনের প্রস্তুতি আছে, তারপরের সবচেয়ে বড় স্টেক হোল্ডার যারা বা আরও বড় স্টেক হোল্ডার যারা আগেরও, সেটা হচ্ছে রাজনৈতিক দল। রাজনৈতিক দলগুলোর ভিন্ন মতের কারণেই কি নির্বাচন নিয়ে এক ধরনের চ্যালেঞ্জ তৈরি হচ্ছে? এখানে একটা বিষয় খুব স্পষ্টভাবে আমাদের বলতে হবে। আমরা যখন আপনার জুন কালপর্বে নির্বাচনের কথা বলছিলাম, যে প্রধান উপদেষ্টা বারবার বলছিলেন যে এটা জুন মাস পর্যন্ত একটা ডেডলাইন, তখন কিন্তু বাংলাদেশের ভিতরে নির্বাচন বিরোধী শক্তি হিসাবে এনসিপিকে অনেকে ট্যাগ করেছেন। এই টকশোগুলোতে আলাপ আলোচনা হয়েছে, আমরা নির্বাচন চাই না, আমরা সময় চাই দলকে গঠন করার, মানুষের কাছে যাওয়ার। কিন্তু এখন কিন্তু আমরা একটা বিষয় স্পষ্ট হয়েছে, নির্বাচন বিরোধী কিন্তু এনসিপি, জামাত ইসলামী কিংবা এখানে গণঅভ্যুত্থানের সপক্ষের শক্তির কেউ না। মূলত নির্বাচন বিরোধীরা আপনার আশেপাশে আছেন, যারা এখানে ঘাপটি মেরে আছেন, যে কোনোভাবে যে কোনো রূপে নির্বাচনকে ঠেকাবেন। এই প্রসঙ্গে যদি আপনার ধরুন নির্বাচন তাহলে এগিয়ে আনার, অথবা নির্বাচনটা আমি যেটা একটু আগে বললাম যে ডিসেম্বরে চাই, এটা আমি শুধুমাত্র কথার কথা বলি নাই, আমরা ডিসেম্বরেই চাই। কেন? আমরা দেখছি যে আসলে গণঅভ্যুত্থানের যে শক্তিগুলোর মধ্যকার যে আপনার বিভাজন, এই বিভাজনকে আপনার কংক্রিট একটা ফর্মে নিয়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা হচ্ছে। আপনি দেখেন আজকে বিএনপি যেখানে আপা আছেন এখানে, কিংবা এখানে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের মধ্যে কিন্তু মৌলিক কোনো ব্যবধান নাই। শুধুমাত্র ইমপ্লিমেন্টেশনের যে জায়গা, এই জায়গায় আপনার ওয়ে কী হবে সেটা নিয়ে একটা আলাপ আলোচনা আছে। এখন এই শক্তিগুলো যদি মনে করে যে বাংলাদেশকে সত্যিকার অর্থে ক্রাইসিস থেকে বাঁচাতে হবে, এই সংকট থেকে উত্তরণ ঘটিয়ে আমরা নিজেরা মিলে, ফেসিবাদ বিরোধী শক্তিগুলো মিলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাহলে কিন্তু তাদেরকে বসতে হবে। সো আপনি যেটা বলছেন যে এনসিপি নির্বাচন চায় না, অথবা আপনার জামাত নির্বাচন চায় না, কিংবা ইসলামী আন্দোলন নির্বাচন চায় না, তাদের নির্বাচন না চাওয়ার টোন, এবং যারা পতিত স্বৈরাচার, পতিত শক্তি আমাদের আশেপাশে আছে, তাদের না চাওয়ার টোন কি সেম? আমাদের না চাওয়ার টোন তো নির্বাচন না চাওয়া না, আমাদের চাওয়াটা হলো নির্বাচন হোক, একটা অর্থবহ নির্বাচন হোক, যে নির্বাচনটা অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে আপনার বেস্ট নির্বাচন হোক। কিন্তু সত্যিকার অর্থেই আপনি বলেন যে এখন যে অবস্থা চলছে, যেটা আজাদ ভাই বললেন যে 3 ঘন্টার মিটিং হয়েছে আপনার আইন শৃঙ্খলা নিয়ে, কিন্তু আমরা কিন্তু এর আগেও মিটিং দেখেছি, রাত 2টার সময় আপনার সাংবাদিকদেরকে ধরে এনে তাদেরকে বলা হয়েছে যে কিছু একটা হচ্ছে, কিন্তু আসলে আমরা দেখেছি কোনো কার্যত ফল পাওয়া যায়নি। হয়তো আজকের মিটিংয়ের পরে ফল পাওয়া যেতে পারে, কিন্তু দেখেন যে এখন আমরা যেই প্রক্রিয়ার ভিতর দিয়ে আপনার একটা সমাধান খুঁজছি, এই প্রক্রিয়াটা কিন্তু আপনার যথাযথ প্রক্রিয়া না। আমরা দেখছি যে মূল শক্তি যারা নির্বাচন চায় না তাদেরকে বাদ দিয়ে যারা নির্বাচন চায়, তাদের নির্বাচন মানে চাওয়ার পথে অথবা নির্বাচন করানোর ক্ষেত্রে যে বাধাগুলো কি, সে বাধাগুলো কিভাবে ডিঙ্গানো যায়, বাধাগুলো কিভাবে অতিক্রম করা যায়, সেটা নিয়ে কিন্তু কার্যকর আলোচনা দেখা যাচ্ছে। আলাউদ্দিন, প্রধান উপদেষ্টা বা প্রধান নির্বাচন কমিশনার যে নির্বাচনের কথা বলছে, সেই নির্বাচনের কোথাও কি গণপরিষদ নির্বাচন, পিআর পদ্ধতিতে নির্বাচন সেগুলো আছে, নাকি আমাদের প্রচলিত যেভাবে আমরা আগের 12টি সংসদ নির্বাচন করে এসেছি সেটার কথাই বলা? প্রধান এখন যেভাবে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনটা তো আসলে আওয়ামী স্টাইলে একটা নির্বাচন হবে। হ্যাঁ, নির্বাচন হয়তো বা গুণগত কিছু পরিবর্তন আসতে পারে।
আপনি তো কোনো আপনার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে যে এই জায়গায় সংস্কার করতে হবে, নির্বাচন কমিশনকে ঢেলে সাজাতে হবে, আমরা কি সাজাতে পারছি? পুরো নির্বাচন কমিশন তো নতুন করেই বানানো, ব্যক্তি চেঞ্জ হয়েছে, ব্যক্তি চেঞ্জ করা কি ব্যবস্থা ঢেলে সাজানো? আমরা তো দেখেন, আপনি যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বলা হয় না, যে নির্বাচন সংস্কার কমিশন কিন্তু বলা হয় না যে আপনার আগের যে কমিশন ছিল এরা পদত্যাগ করবে, নতুন কমিশন জয়েন করবে। আমরা কোন আইনে নির্বাচন করছি? আমরা 22 সালের যে আপনার সেই আইনে নির্বাচন করছি। তাহলে আমরা যে এই যে আপনার গত 1 বছরে আমরা যে জারিজুরি করলাম, এত যে আলাপ আলোচনা হলো, এত যে স্টেক হোল্ডার্স মিটিং হলো, এগুলোর ফলটা কি আমরা এই নির্বাচন করার পর আরো 5 বছর ওয়েট করব একটা অর্থবহ নির্বাচন পাওয়ার জন্য? আপনি শুধুমাত্র একটা জায়গায় দেখেন, আমরা যেটা বলছি সংস্কার, অল্প সংস্কারই হোক, সংস্কারটা বাস্তবায়ন না করে কিসে নির্বাচন হবে? অল্প সংস্কার বলতে যেটা বোঝাচ্ছিল যে নির্বাচনকালীন সংস্কার, আমরা তো মিনিমাম নির্বাচনকালীন সংস্কারের আশেপাশে যেতে পারছি না, তাহলে আমরা অধিক সংস্কার আমরা কোন দিকে যাব? এখানে আমরা যে জায়গায় আসলে অবস্থান নিয়েছি এখন, এবং এটা আমাদের ঐতিহাসিক অবস্থান, 1 বছর ধরে আমরা একই কথাই বলছি যে বাংলাদেশের যে সংকট, এটা কিন্তু আপনার সাংবিধানিক সংকট। এই সংকটটা কি আপনি যেভাবে বলেন না কেন, আপনি শেখ হাসিনা তো সংবিধানের জুজু দেখে নির্বাচনগুলো করিয়েছে, তখন শেখ হাসিনা সাংবিধানিক ধারাবাহিকতার নামে আপনার একের পর এক আপনার অবৈধ নির্বাচন করেছে। আমরা শেখ হাসিনার পরে দেখেছি আপনার সেই সংবিধানের কাছে গিয়ে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারকে শপথ নিতে দেওয়া হলো। এখন এই যে দেওয়া হলো, এর মাধ্যমে কিন্তু সংকট কাটেনি, বরং আগামী দিনের আরো সংকট ঘনীভূত হচ্ছে। তো সেই জায়গাটাকে আপনি আটকাবেন না, আপনি বন্ধ করবেন না। আজকে আরেকটা আলোচনায় আমরা ছিলাম, তো সেক্ষেত্রে সামহাও একজন বলছিলেন যে আপনারা নির্বাচনে জিতে কি করবেন, তাহলে আরেকজন বক্তা বললেন তারা তো আসলে বিজয়ী শক্তি। কিসের বিজয়ী শক্তি? তারা আসলে বাংলাদেশের যে ব্যবস্থাটা আপনার নির্বাচন অথবা আপনি দেখেন সাংবিধানিক ধারাবাহিকতা, আইনি বিভিন্ন জটিলতার মাধ্যমে কুক্ষিগত হয়ে গিয়েছিল, সেই ব্যবস্থাকে পরাজিত করে তারা এখানে এসেছে। তারা নির্বাচিত শক্তি না হলেও তারা বিজয়ী শক্তি। সো বিজয়ী শক্তিকে বিজয়ের কিছু অর্জন, কিছু ফল মানুষের কাছে দিয়ে তাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে। সো আমরা এই অর্জনটা, কোনটা অর্জন দেখছি? অর্জনটা মিনিমাম যে নির্বাচনটা বলছেন ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে। সবচেয়ে সুন্দর নির্বাচন নিয়ে এত সংশয় কেন? সবচেয়ে সুন্দর নির্বাচনের তো আপনার 6 মাস 1 বছর আগে থেকে, আমি আওয়ামী লীগের ক্ষেত্রে সংশয় বলছি না, যারা নির্বাচন করবে তাদের ক্ষেত্রে সংশয়টা কেন? আমরা আরেকটা জিনিস দেখছি যে আপনার জাতীয় পার্টি নিয়ে একটা আপনার নাটক হচ্ছে। আপনার জাতীয় পার্টি নিয়ে আসলে গভর্নমেন্ট কি করবে, রাজনৈতিক দলগুলো কি করবে, এটা আপনার খোলামেলা আলাপ আলোচনা দরকার। আপনি জিয়ে রাখবেন জাতীয় পার্টি ইস্যুটাকে, যখন মনে হবে যে না আসলে আপনার বিএনপির যে প্রতিপক্ষ আছে এখানে, অথবা সোকল্ড প্রতিপক্ষ আছে, তারা যখন তাদের মতো করে মনে হবে যে না আমরা নির্বাচনে অংশগ্রহণ না করলে একটা ভ্যাকেন্সি তৈরি হবে এবং সেই ভ্যাকেন্সিতে জাতীয় পার্টিকে সামনে আনা হবে, এরকম একটা ইকুয়েশন দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। আপনি এই এতগুলো দুর্বুদ্ধ একটা জায়গা তৈরি করা হয়েছে। আমি আবারও বলছি যে এই জায়গা অন্তর্বর্তীকালীন সরকার নিজে তৈরি করেছে। কেন তৈরি করেছে, কিভাবে করেছে সেটা আপনারাও জানেন, কিন্তু আমি বারবার বলছি যে লন্ডন বৈঠক বাংলাদেশে একটা কুদ হয়েছে, এবং আপনি যেটা বলেন যে কু সবসময় গোপনে হয় না, প্রতিটা কুই কিন্তু প্রকাশ্য হয়, এবং এই কুটা এমন ভাবে হয়েছে বাংলাদেশ যদি সত্যিকার অর্থে আবার এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় যদি রাজনৈতিক দলগুলোর কাছে ফিরে না আসতে পারে, তাহলে কিন্তু ভবিষ্যতে আরো বড় সংকট অপেক্ষা করছে। আজাদ মজুমদার, অনেকগুলো প্রশ্ন আপনার কাছে, বিশেষ করে আলাউদ্দিন মোহাম্মদের কথা থেকে। এক হচ্ছে যে নির্বাচন নিয়ে যে সংকট, সেই সংকট অন্তর্বর্তী সরকার তৈরি করেছে। প্রধান উপদেষ্টা মহোদয় যে অল্প সংস্কার, ছোট প্যাকেজ বড় প্যাকেজের কথা বলে, ছোট প্যাকেজটিও বাস্তবায়িত হয়নি, বিশেষ করে নির্বাচন ব্যবস্থার সংস্কার হয়নি। এরকম বাস্তবতায় নির্বাচন নিয়ে বিএনপির সংখ্যা নেই, সেটা নিঃসন্দেহে আপনাদের জন্য একটা রিলিফ হয়তো সরকারের জন্য, কারণ বিএনপি প্রধান দল, তার শক্তি বেশি। কিন্তু সেটি করতে গিয়ে কি বাকি রাজনৈতিক শক্তিগুলো, বিশেষ করে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি যারা, তাদের কথা আমি বলছি, তাদেরকে কি আপনারা খানিকটা বঞ্চিতই করছেন? ধন্যবাদ। প্রথমত গণঅভ্যুত্থানের সপক্ষের শক্তি যারা আছে তারা সবাই কিন্তু এখন একটা আলোচনার বা একটা প্রক্রিয়ার অংশ, এখনো যে প্রক্রিয়াটা শেষ হয়নি। জাতীয় ঐক্যমত্য কমিশন। হ্যাঁ, তো ওই প্রক্রিয়াটা শেষ হওয়ার আগে আমরা আসলে কনক্লুশন ড্র না করাই ভালো আমি মনে করি। আমাদেরকে একটু অপেক্ষা করা উচিত এই প্রক্রিয়াটা কিভাবে আমরা অন্তর্বর্তীকালীন সরকার শেষ করতে পারে। রাজনীতিতে আপনার মত ভিন্নতা থাকবে, বিভাজন থাকবে, চাওয়া পাওয়ারও ভিন্নতা থাকবে। এই ভিন্নতাগুলো নিয়ে কাজ করে একটা জায়গায় তাদেরকে নিয়ে আসাটাই হলো সরকারের লক্ষ্য, এবং আমি মনে করি যে সেই লক্ষ্যে সরকার যথেষ্ট এগিয়েছে। অনেকগুলো বিষয়ে আমরা আমার ভাই উনি বলেছেন যে আওয়ামী স্টাইলে নির্বাচন, আমি মনে করি না যে বিষয়টা ওরকম। অনেকগুলো মৌলিক পরিবর্তনের বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য অলরেডি পৌঁছে গেছে। আমার ভাই আলাউদ্দিন, উনি যে দলকে প্রতিনিধিত্ব করেন, তারাও কিন্তু একমত হয়েছেন, বিএনপিও একমত হয়েছেন। দুই একটা বিষয়ে বড় বিষয় ভিন্নতা আছে, বাস্তবায়নের প্রক্রিয়া নিয়েও মতভিন্নতা আছে,
এটা সত্যি কথা। কিন্তু এই মতভিন্নতা এমন পর্যায়ে আসে নাই যে এই মতভিন্নতা দূর করা সম্ভব না। এখনও কিন্তু কেউ পয়েন্ট অফ নো রিটার্নে যায় নাই, এখনও আলোচনা হচ্ছে। এই আলোচনাটা শেষ করার পরে আমার বিশ্বাস সবগুলো রাজনৈতিক দল মিলে একসাথেই নির্বাচনী আমেজে বা নির্বাচনী উৎসবে সামিল হবে। সো আমাদের এই প্রক্রিয়াটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত। বর্তমান নির্বাচন কমিশন নিয়ে কি বলবেন? মানে আলাউদ্দিনরা বা অন্য অনেকেও যে সমালোচনাটা করেন যে শুধুমাত্র ব্যক্তি পরিবর্তন হয়েছে, মানে এই 5 জন থাকবে, 5 জনের ভিতরে 1 জন বা 2 জন আমলাতন্ত্র থেকে আসবে, 1 জন সামরিক বাহিনী থেকে আসবে, 1 জন বিচার বিভাগ থেকে আসবে, সেই কপিই তো আপনি কাট কপি পেস্ট করে করলেন একই রকম। না, বর্তমান নির্বাচন কমিশন পরিবর্তনের চেয়ে তো নির্বাচনী ব্যবস্থাটা পরিবর্তন করা জরুরি। এখন আপনি যদি নির্বাচন কমিশন পরিবর্তন করেন তাহলে তো ব্যক্তিই আসবে, আর মানে ওয়ান সেট অফ পিপল যাবে, অ্যানাদার সেট অফ পিপল আসবে। সেটা নেওয়ার প্রক্রিয়াটা পরিবর্তনের কথা সম্ভবত বলছেন। হ্যাঁ, সেই নেওয়ার প্রক্রিয়া পরিবর্তন বা নির্বাচন কমিশনরা কিভাবে নিয়োগপ্রাপ্ত হবেন এগুলো নিয়ে তো ঐক্যমত্য কমিশনে আলোচনা হয়েছে, এবং এটা হয়তো পরবর্তীতে গিয়ে এগুলো ইমপ্লিমেন্টেশনের দিকে যাবে। কিন্তু আপনি যদি দেখেন যে এখানে কিন্তু নির্বাচন কমিশনারদের যে কার্যকলাপ বা এখন পর্যন্ত যে কার্যকলাপ, তাতে হয়তো মানে সবাই পুরোপুরি সন্তুষ্ট নাও হতে পারে, কিন্তু এটা কি এমন পর্যায়ে গিয়েছে যে এটা মানে একেবারে চরম বিতর্কিত হয়ে গিয়েছে। আমরা যেটা দেখেছি যে আপনার এর আগে নির্বাচন কমিশনগুলো তাদের কথাবার্তার সুরেই ছিল আসলে আপনার এক ধরনের একটা পক্ষপাতদুষ্ট আলাপ, এবং তাদের বোঝা যাচ্ছিল যে তারা একটা পক্ষপাতদুষ্ট নির্বাচন বা একটা সাজানো নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। এখন কিন্তু মনে হয় না বিষয়টা এরকম। নির্বাচনী ব্যবস্থাতে একটা পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে, নির্বাচন কমিশনকে এম্পাওয়ার করা হচ্ছে বরঞ্চ, যাতে করে নির্বাচনে যদি কোনো ধরনের অনিয়ম থাকে তাহলে তারা তাদের এই ক্ষমতাটা প্রয়োগ করে নির্বাচনে এই অনিয়মগুলো দূর করতে পারে। মোট কথা হচ্ছে যে সিস্টেমটা পরিবর্তনের জন্যই তো এত কথা হচ্ছে, এবং সেই সিস্টেমটা পরিবর্তনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারও কাজ করছে, রাজনৈতিক দলগুলোও কাজ করছে। সবার কিন্তু সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে কিন্তু আমরা মনে করি যে সিস্টেমে একটা পরিবর্তন আসবে, যেই পরিবর্তনের ফলে নির্বাচনী ব্যবস্থা বা নির্বাচনী আয়োজনেও কিন্তু এক ধরনের মৌলিক পরিবর্তন দৃশ্যমান হবে বলে আমরা বিশ্বাস করি। এবং সেটা যদি হয় তাহলে আমার মনে হয় না এই নির্বাচন নিয়ে তখন আমার ভাই বা অন্য রাজনৈতিক দল তাদের সেই অর্থে তেমন কোনো প্রশ্ন থাকবে। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে সংস্কার প্রক্রিয়া, আপনি তো ওভারনাইট আপনি একেবারে পুরো জিনিসটাকে রিভার্স করে ফেলতে পারবেন। আপনাকে একটা প্রসেসের মধ্য দিয়ে এগোতে হবে। এই প্রসেসটা কমপ্লিট করতে হয়তো সময় লাগতে পারে, কিন্তু প্রসেসটা যেন বন্ধ না হয়, প্রসেসটা যেন চালু থাকে, সেটা এনশিওর করাটা আমি মনে করি সরকার বা পরবর্তীতে যে সরকার আসবে তারা কিংবা আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে সবারই একটা দায়িত্ব আছে এটার মধ্যে। জি হাবিব আপা, এই নির্বাচনের প্রসঙ্গে ধরেন বিএনপি মহাসচিব খুব স্পষ্ট করে বলছেন যে তাদের কোনো শঙ্কা নেই, দল প্রস্তুতি নিচ্ছে, তারেক রহমান সাহেব কয়েক সপ্তাহের ভিতরেই দেশে ফিরবেন, এরকম বক্তব্য জানানো হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রশ্নটা আলাউদ্দিন তোলার চেষ্টা করলেন, জাতীয় পার্টিকে নিষিদ্ধের একটা দাবি উঠছে, জাতীয় পার্টির অফিসে হামলার আনুষ্ঠানিকভাবে বিএনপি নিন্দা জানিয়েছে, সেটি নিয়ে অনেকেই প্রশংসা করছেন। কেউ কেউ আবার যেহেতু জাতীয় পার্টি দীর্ঘদিন আওয়ামী লীগের অন্তত 14, 18, 24 নির্বাচনকে বৈধতা দানকারী রাজনৈতিক শক্তি হিসেবে তাদেরকে বিবেচনা করা হয়, সেটি সমালোচনাও করছেন। এখন আপনারা কি আসলে নির্বাচনে জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ সহ 14 দলের জোট যারা আওয়ামী লীগের ক্ষমতার অংশীদার ছিল তাদেরকে চান কি চান না, সেই বিষয়টাকে আপনাদের কাছে স্পষ্ট, নাকি আপনারা এইভাবেও ভাবছেন যে যদি জাতীয় পার্টি এবং 14 দলও না থাকে তাহলে নির্বাচনটা আসলে হচ্ছে কার মধ্যে, বিএনপি, জামাত, এনসিপি মূলত? আর আসলে এখানে আমি একটু আগের প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারি। আমি কিছু আসলে কথা বলে, আমার তরুণ বন্ধু বললেন কিছু কথা, আমি তার সাথে দুটো বিষয় আমি একটু যোগ করব। যে দেখুন, উনি যেই পয়েন্টে বসে আছেন সেই পয়েন্ট থেকে আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারপারসনের সাথে চেয়ারম্যানের সাথে সম্মানিত প্রধান উপদেষ্টা যে মিডিয়াকেও মনে হতেই পারে, আমাদেরও মনে হয়েছে একটা সময় যখন নাহিদ ইসলাম গেলেন একা, যে বেরিয়ে এসে বললেন যে প্রধান উপদেষ্টা রিজাইন করছেন, কিংবা প্রধান উপদেষ্টা যখন খোলাখুলি বললেন যে আমার ছাত্ররাই আমাকে নিয়োগ দিয়েছে, কিংবা যখন আমরা দেখেছি যে ওই সরকারের ওপরে একটা খুব স্ট্রং প্রভাব
মানে আমাদের এই তরুণ বন্ধুদের আছে, তখন আমাদের এইভাবেই মনে হয়েছে। এটা খুব স্বাভাবিক, রাজনৈতিক অবস্থান ভিন্ন হওয়ার কারণে যেহেতু রাজনৈতিক মতাদর্শটা ভিন্ন আমাদের, আমরা কখনোই একজন আরেকজনের এই পয়েন্টগুলোকে অ্যাপ্রিসিয়েট কতটুকু করতে পারবো সেটা আসলে আমি মানে সঠিক জানি না। যদিও অনেক কিছুর ঊর্ধ্বে যে একটা কথা মাথায় রাখা দরকার, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি প্রধান এই মুহূর্তে, যিনি এইটা পরিচালনা করছেন, আমাদের সম্মানিত চেয়ারপারসন অত্যন্ত অসুস্থ থাকায় সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানই কিন্তু এটা পরিচালনা করেন। ফলে এই মিটিংটা কিন্তু ওভারডিউ ছিল। এবং যেটা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এনসিপি, জামাতে ইসলামী, অন্যান্য সমস্ত বাম দল এবং অন্যান্য ইসলামিক দলগুলো, তারা সকলেই তো মানে এক আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এবং অন্যান্য কয়েকটা দল ছাড়া তারা সকলেই তো আসলে এই সরকারের মানে একেবারে অন্যতম মানে বড় সমর্থন। ফলে প্রত্যেকের সাথে আমরা এত শক্তিশালী অংশীজন বলেই আমাদের প্রত্যেকের সাথে বসাটা কিন্তু তার একটা দায়িত্ব, মানে একটা তিনি মনে করেছেন তার থেকে, উইচ ইজ আমরাও ফিল করেছি যে পার্টি প্রধানরা যখন বসেন, সম্মানিত প্রধান উপদেষ্টা, সেটা একটা ডিফারেন্ট মিটিং হয় যতই আমাদের সিনিয়র নেতারা যান বা যাই করুন। এটা হচ্ছে একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আওয়ামী স্টাইলে নির্বাচন। আমার তরুণ বন্ধুর মনে রাখা দরকার যে আওয়ামী স্টাইলে নির্বাচন, এটার সাথে আমি এখন একটা জিনিস জানেন, বাংলাদেশে এবার 6.5 কোটি লোক অলমোস্ট প্রথম ভোট দেবে। 35 বছর থেকে যাদের বয়স 35, আমরা ধরে নিচ্ছি যে 35 প্রায় কেউই ভোট দিতে পারেনি। তার মানে হচ্ছে আপনি যদি হিসাব করেন, আওয়ামী স্টাইলে নির্বাচনটা ছিল নো নির্বাচন, একদম সব অর্থেই ভোটাধিকার প্রয়োগ করতে না দেওয়া, সেটা হচ্ছে নো নির্বাচন। আমি ওই আগেকার যে নির্বাচন কমিশন বা আগেকার যে ল, সেটার সঙ্গে সমালোচনা না করে আমি যে কথাটা বলতে চাইছি, একটা নির্বাচন ব্যবস্থায় আপনি জানেন যে নির্বাচন কমিশন একটা সুপ্রিম পাওয়ার হয়ে ওঠে। তাকে তার দেশের সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী অর্গানগুলো ইনক্লুডিং সেনাবাহিনী তাকে সাহায্য করতে বাধ্য থাকে। এই ধরনের এমপাওয়ার্ড নির্বাচন কমিশন বাংলাদেশ নিকট অতীতে দেখেনি। এই কারণে যে নির্বাচন ব্যবস্থায় যে অবশ্যই তাদের অসংখ্য অভিযোগ থাকতেই পারে দল হিসেবে এনসিপির, সেটা সুস্পষ্টভাবে তাদের মাঠে ডিসকাশন প্রয়োজন, সেটা নিয়ে আলাপ আলোচনার প্রয়োজন আছে। এবং আমাদের চেষ্টা করতে হবে নির্বাচন কমিশন যেন তার অথরিটিটা ধরে রাখতে পারে। শুধুমাত্র নির্বাচন কমিশন যদি তার অথরিটি ধরে রাখতে পারে, এটা যদি সবগুলো রাজনৈতিক দল এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চিত করে, এটা একবার যদি এস্টাবলিশড হয়, এটা আগামীতেও আমরা আশা করি যে এই প্র্যাকটিসটা অব্যাহত থাকবে। যেটা আমরা কখনো দেখিনি, এটা আপনি সাংবাদিক, আমি রাজনীতিবিদ, বহু দীর্ঘদিন ধরে আমরা পার করে এসেছি এই সময়গুলো। এর বাইরে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে দেখুন, জুলাই সনদের নানা বিষয়, 84টা বিষয় আমরা একমত হয়েছে। এর মধ্যে পয়েন্ট নোট অফ ডিসেন্ট আছে, তারপরে এমন কিছু বিষয় আছে, পিআর আছে। সরকার এরা কিন্তু আমাদের মানে ঐকমত্য কমিশন কিন্তু দুটো কাজ করছেন। এক হচ্ছে জুলাই সনদটা যেটা তৈরি করা হয়েছে, ওটার পাশাপাশি এটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যাবে, এটারও কিন্তু তারা কাজ করছেন। হ্যাঁ, বাস্তবায়ন প্রসেস, এটা আমরাও দিয়েছি লিখিত, এটা এনসিপি দিয়েছে লিখিত, এটা জামাতে ইসলামী দিয়েছে লিখিত। দেখুন, বেশ কিছু বিষয় আছে সংবিধান সংস্কারের সাথে সংশ্লিষ্ট নয়, সেই জিনিসগুলো ইমিডিয়েটলি সরকার করার সুযোগ আছে, যেগুলো ইমিডিয়েটলি দরকার, নির্বাচন কেন্দ্রিক এগুলো। এর বাইরেও যেগুলো আরও কিছু আছে যেটা ইমিডিয়েট দরকার নেই কিন্তু সেকেন্ডারি প্রায়োরিটিতে আসে, সেইগুলো আপনার কাজ করার সুযোগ আছে। জাতীয় পার্টি নিয়ে যদি আপনাদের অবস্থান, জাতীয় পার্টির বিষয়টা এবার আপনাকে বলি। দল হিসেবে জাতীয় পার্টি রাজনীতি করুক, এটা কখনোই মানে ওই যে যেটা যেই তারা ছিল একেবারে সব অর্থে আওয়ামী লীগের আরেক দোসর। কারণ মার্কা থেকে শুরু করে আপনি দেখবেন আওয়ামী লীগ মনোনীত জাতীয় পার্টির প্রার্থী বলে তাদের সব পোস্টারগুলো ছাপা হতো। কিন্তু রাজনৈতিক একটা অবস্থান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আছে, সেটা হচ্ছে যে নির্বাহী আদেশে কোনো দলকে আমরা নিষিদ্ধ করার পক্ষপাতী ছিলাম না। কিন্তু এখন যদি এটা যদি আইনগতভাবে তাদেরকে নিষিদ্ধ করার সুযোগ থাকে, কেন নয়? কারণ আপনি যে যিনি খুন করেছেন, আপনাকে এবার বলি, কেবল তিনিই খুনি না 5-7 জন যে সঙ্গে গেলেন খুনির পাশে দাঁড়িয়ে থাকলেন, খুন হতে দেখলেন এবং খুন হওয়া থেকে বিরত করলেন না, সেই যে তাদেরকে আপনি দায়ী বলবেন না? তারা কিভাবে এটা থেকে দায়মুক্ত হন? তারা কি দেখেছেন আপনি জুলাই আগস্ট যখন আন্দোলন হলো, তারা কি সংসদ থেকে বেরিয়ে এসেছেন? নিন্দা জানানোর কারণ আছে। আপনি জাতীয় পার্টির অফিসে যে পুড়িয়েছেন, তাতে কি তারা নিষিদ্ধ হয়েছে? হতে পারতো না ক্যাজুয়ালিটি হতে পারে। নূর এই যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, এই বিষয়টা আপনি খেয়াল করুন। আমরা অনেক থাকতে পারে, কিন্তু আপনি কি খেয়াল করেছেন প্রত্যেকে আমরা নূরকে দেখতে গেছি? আপনি দেখুন, তারপর প্রত্যেকে আমরা প্রধান উপদেষ্টার সাথে বসেছি, আমরা আমাদের মূল টোনটা এক জায়গায় আছে। আওয়ামী লীগকে বাংলাদেশে আমরা কিন্তু আসলে আর দেখতে চাই না, কোনো ফর্মে না, কারো থ্রুতে না, হাত পাখার থ্রুতে না, জাতীয় পার্টির থ্রুতে না। এটাকে আসলে এখন মানে সাস্টেইনেবল ওয়েতে কি করা যায়, এটা নিয়েও বসতে হবে, এটা ডিসকাশনের সুযোগ আছে। জি জি আপা, রাজনীতিকদের তেল দেন না, স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের উদ্দেশ্যে আজকে বলেছেন যে আপনারা এখনো যদি রাজনীতিকদের তেল দেন তাহলে পরে তেল শেষ হয়ে যাবে। উনি সরলভাবে কথা বলেন, পারফরমেন্স নিয়ে অনেক প্রশ্ন আছে ওনার,
কিন্তু তার মানে কি আসলেই পুলিশ এখন রাজনীতিকদের তেল দেওয়া শুরু করেছে, অথবা রাজনীতিকদের কাছাকাছি পুলিশ যাচ্ছে তার নিজের স্বার্থেই বা অতীতের ধারাবাহিকতায়? সেই প্রসঙ্গে আমরা আলাপ করবো। দর্শক, তার আগে আবার একটা বিরতি নিই। দর্শক, বিরতির পর স্বাগত আরেকবার। আমরা কথা বলছি নির্বাচনের প্রস্তুতির অংশ হিসাবে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি পুলিশের সদস্যদের উদ্দেশ্যে বলেছেন যে রাজনীতিকদের এখনই তেল দিয়ে না। তার মানে রাজনীতিকদেরকে তেল পুলিশ দেওয়া আসলে শুরু করেছে, তার কথার যে টোন। এবং তিনি স্পষ্ট করেই বলছেন যে সুষ্ঠু, আইজিপি সেখানে বলছেন যে সুষ্ঠু ভোট করা পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ। তার মানে কি আপনারা যারা রাজনীতিবিদ, আপনারা নিশ্চয়ই এলাকায় গেলে পুলিশ এসে আপনাদেরকে বাড়তি খাতির করে, সিকিউরিটি দেয়। আমরা দু একটা ছবি টবি এরকম দেখছি, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়, যে বিএনপি নেতৃবৃন্দ যখন যাচ্ছেন পুলিশ সেখানে স্কট করছেন। কেন এখন এগুলো হচ্ছে? আমার সাথে এটা কখনো হয়নি মেশো ভাই, আমি ব্যক্তিগতভাবে বলছি। তবে আপনার প্রশ্নটা শুনে আমি বেশ আমোদিত হলাম, কারণ আমি এই প্রশ্ন একটু অন্যভাবে দেখতে চাই। দেখুন, এইটা যখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ওনাকে কিনে আমি অনেক সমালোচনা করেছি। নিঃসন্দেহে ওনার বাংলাদেশ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যতগুলো অংশ ফাংশনাল, তার মধ্যে সবচেয়ে উইক রেসপন্স বা উইক অ্যাক্টিভিটি এই এক মন্ত্রণালয় থেকে এসেছে। কিন্তু আপনি এটা কথাটা যখন আপনি জিজ্ঞেস করছেন যে রাজনীতিবিদদের তেল দেওয়া শুরু করেছে কিনা, আমি জানতে চাই থামলো কবে? তারা হাই লেভেলে তেল দিয়ে ড্রামকে ড্রাম, অয়েল ট্যাঙ্কারকে অয়েল ট্যাঙ্কার তেল মর্দন করেই তো গত সরকারকে টিকিয়ে রেখেছে। ইট ওয়াজ দেয়ার ইনবিল্ট প্র্যাকটিস। গত 17-18 বছরে যত পুলিশ সদস্য ফোর্সে ঢুকেছেন, তারা একটা জিনিসই জানতেন যে ক্ষমতাসীন সরকারকে তাদেরকে এই তেল মর্দন বা যেটাই বলুন সেটা করতে হবে। এখন যেটা হয়েছে না, কিন্তু আপনি যেটা হচ্ছে যে এটা যে আপনি বললেন যে বিএনপির বিভিন্ন নেতাকর্মী, আমার কিন্তু এটা জানা নাই। আমি অ্যানি ভাইয়ের প্রোগ্রাম দেখি না, যেমন ডিফারেন্ট দলের ক্ষেত্রে হয়তো নিরাপত্তাহীনতার ব্যাপার থাকতে পারে, কেউ হয়তো সিক করতে পারেন, এটা আমরা এখন সিক করতেই পারি। আমি যদি কোনো একটা এরিয়াতে কোনো এরিয়াতে অনিরাপদ বোধ করি, আমি তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেই যাব। কাজে এই জায়গাটা এটা তেল নয়। এক্স্যাক্টলি এই জন্যই আপনাকে মনে রাখতে হবে যে এই বাহিনীতে ওই মানসিকতাটা যেটা ইনবিল্ট তৈরি হয়েছে, এটা থেকে বেরিয়ে আসারও একটা সময় দিতে হবে। এবং এইটাই কিন্তু আমাদের যুদ্ধটা। দেখুন মিশু ভাই, আপনি একটা জিনিস খেয়াল করুন যে পুলিশ যখন ধরতে যেয়ে যদি কনসিডার করে যে এটা কি বিএনপি নেতা নাকি এনসিপি নেতা না জামাত নেতা, ওইটা আমাদের জন্য ভয়াবহ দুঃসংবাদ। আমরা কিন্তু আগামীতে এই দিনটা কখনোই দেখতে চাই না, ইভেন ক্ষমতাসীন সরকার হলেও। আমরা এইটার জন্য যুদ্ধটা করছি। যুদ্ধটা বলে আমরা চেঞ্জে আনবো। চেঞ্জ কিসে আনবো? চেঞ্জ মানে কি? আকাশের রং বদলে দিব না দেশের মানচিত্র বদলে দিব, তা তো নয়। আমরা চেঞ্জ চাই আচরণে। কাদের আচরণে? জনপ্রশাসনের আচরণে, পুলিশ প্রশাসনের আচরণে। এবং এরা খেয়াল রাখবেন, যেই পার্টিকে তারা এরকম প্যাম্পার করা শুরু করবে সেই পার্টির সাড়ে সর্বনাশ এবং আগামী বলে কিছু থাকবে না তাদের। জি, আলাউদ্দিন, পুলিশ আসলে কাদেরকে তেল দিচ্ছে, বা আপনারাও সেই প্রক্রিয়ার অংশ হয়ে গেছেন কিনা? প্রথমত স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে যে কথাটা বললেন যে পুলিশকে বলছেন যে আপনারা তেল দিয়েন না, তেল শেষ হয়ে যাবে। মূল বিষয়টা হলো যে পুলিশ কেন তেল দেয়? আপনি পুলিশকে সংস্কার করে পুলিশকে কেমন একটা স্বাধীন নিরাপত্তা দিতে পেরেছেন যে পুলিশ পরবর্তী সরকার কে আসবে তাকে তার উপর আবার জুলুম করবে না, অবিচার করবে না? পুলিশ তো নিরাপত্তাহীনতার মধ্যে আছে। আমলাতন্ত্রের প্রতিটা জায়গায় আপনার একটা সংস্কারহীনতার কারণে প্রতিটা ব্যক্তি সেখানে ভালনারেবল ফিল করে। সেই ব্যক্তির ভালনারেবিলিটির জায়গা থেকেই কিন্তু আপনার তারা আশ্রয় খোঁজে। কার কাছে? যদি এখন এনসিপি ক্ষমতাবান হতো অবশ্যই এনসিপির কাছে আশ্রয় খুঁজতো। বিএনপি ক্ষমতাবান মনে করে বিএনপির কাছে আশ্রয় খোঁজে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো জামাতের কাছে আশ্রয় খোঁজে। অতীতে যেভাবে আপনার আওয়ামী লীগের কাছে আশ্রয় খুঁজতো, মনে করতে যে আওয়ামী লীগ তাদের সেভিয়র, এখন মনে করছে বিএনপি তাদের সেভিয়র। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কি করেছে? এই স্বরাষ্ট্র উপদেষ্টা কি করেছে? পুলিশকে আস্থায় নিয়ে আসতে, পুলিশকে স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে তাদেরকে কি সংস্কার দিয়েছে? পুলিশকে ঢেলে সাজানোর একটা দাবি ছিল সবার আগে। আপনি জানেন যে এই সরকার প্রথমত টিকে ছিল জনগণ এবং ছাত্ররা রাস্তা নেমে এসেছে বলে। ছাত্ররা ট্রাফিক ব্যবস্থা থেকে শুরু করে আপনার মসজিদ, মন্দির, গ্রামের বাড়ি, আওয়ামী লীগের বাড়ি, জাতীয় পার্টির নেতাদের বাড়ি পাহারা দিয়েছে যাতে এখানে কেউ ভাঙচুর না হতে পারে, মব না হতে পারে, না পোড়ানো হতে পারে। না, ডেফিনেটলি আমি বলছি না করার জন্য যে শক্তিটা ছিল, এই যে পজিটিভ এনার্জিটা, এটার প্রতি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কি সুবিচার করলেন? আমরা এখন পর্যন্ত পুলিশের সংস্কারে কোনো সুনির্দিষ্ট আপনার কার্যকর কোনো কিছু প্রকাশ্য হয়নি, দেখা যাচ্ছে দৃশ্যমান কিছু নেই এখন পর্যন্ত। আলাউদ্দিন, আবার পুলিশের কাছ থেকে আপনারা কেউ আসামি ছাড়িয়ে এনেছেন, সেই ছবি আমরা দেখেন। পুলিশের কাছ থেকে আসামি ছাড়িয়ে আনা, থানা আক্রমণ করা এবং আপনার পুলিশকে দেখেন, পুলিশ গত রিজিমে পুলিশ সত্যিকার অর্থেই আপনার মাত্রা অতিক্রম করেছিল, সত্য। কিন্তু একই সাথে এটাও সত্য
পুলিশ কিন্তু ধরেন আপনি পুলিশের কনস্টেবল থেকে শুরু করে আইজিপি পর্যন্ত এই যে আপনার হিউজ আপনার চেন অফ কমান্ড, এই চেন অফ কমান্ড তো একটা পুরো বডি। এই যে একটা বডি, এই বডিটাকে আপনি যদি সংস্কার না করে আপনি যদি বলেন যে ওসি কেন ওর কথা শুনে, আমি একটা বিষয় শুধু বলি আপনাকে, আমি 5 আগস্টে রাতে আমি যখন বাসায় ফিরি, আমার মানে ওই বিল্ডিংয়ে আপনার একজন আপনার নারী কমিশনার ছিল, আমার জাস্ট নিচের ফ্লোরে থাকতেন উনি। এখন ওই সময় আমরা স্বাভাবিক কারণে বাড়িটা ছিল বাড়িধারা যে ব্লকে, এটা আপনার একটা আক্রমণের একটা সেন্টার ছিল। যে আমি রাত 12টার সময় আমি ঢাকা ইউনিভার্সিটি এরিয়া থেকে বাসায় ফিরে দেখি যে আমার বাসার সামনে আপনার পুলিশ চেয়ার নিয়ে বসে ওখানে খুঁজে খুঁজে বিএনপির পাতি নেতাদের ধরে এনে তাদেরকে বলছে আলাউদ্দিন ভাই আসেন চা খাই একসাথে। তো আমি তো তাদের কাউকে চিনি না, বলো যে কি বলছে উনি তো এখানকার যুবদলের নেতা, উনি এখানকার বিএনপি নেতা, তারা কোনো পদেও ছিল না। মানে পুলিশ কেন আসছে? পুলিশ দেখেছে যে আমি তো থানা থেকে বের হয়ে আসছি, এখন আমাকে আশ্রয় দিবে কে? এখন পুলিশের যে আশ্রয়হীনতা, এই জায়গাটায় এই সরকার কি করতে পেরেছে? আমার এই প্রশ্নটা স্বরাষ্ট্র উপদেষ্টাকে করতে চাই। আমি শুধুমাত্র বিএনপিকে দোষারোপ করে খুবই সহজ, এনসিপিকে দোষারোপ খুবই সহজ, থানা থেকে আসামে ছাড়িয়ে আনছে কিংবা থানা আক্রমণ করেছে, বাট আমরা সুনির্দিষ্ট পদক্ষেপ এখনো সময় আছে দেখতে চাই। এবং নির্বাচনের পূর্বে পুলিশকে সত্যিকার অর্থেই একটি শক্তিশালী একই সাথে মানবিক ফোর্স হিসেবে দেখতে চাই, যারা আইন রক্ষার ক্ষেত্রে এবং আইন শৃঙ্খলা বাস্তবায়নের ক্ষেত্রে একই সাথে যেখানে শক্তি প্রদর্শন করতে পারবে, তদ্রুপভাবে আপনার দুর্বলকে আপনার সুরক্ষা দিতে, নাগরিক সুরক্ষা দিতে তারা আপনার খড়গহস্ত হতে পারবে। জি আজাদ ভাই, এই পুলিশের কর্মদক্ষতা অথবা কর্মস্পৃহা বিশেষ করে 5 আগস্টের পরে মাঝখানে তো একেবারেই ভেঙে গেছিল, তারপরে একটু একটু করে ফিরলো, আবার এগুলো নিয়ে প্রচন্ড সমালোচনা। সম্ভবত এই ইস্যুতে বিএনপি, জামাত, এনসিপি সবাই একই টোনে কথা বলে। এই ইস্যুগুলো নিয়ে প্রধান উপদেষ্টার মনোভাব আসলে কি? বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে নিয়ে আপনাদের বাড়তি কোনো দুর্বলতা আছে বা ওনার পারফরমেন্স নিয়ে আপনারা কখনো মূল্যায়ন করেছেন, নাকি উনি সরকারের জন্য খুবই অপরিহার্য? ধন্যবাদ আপনাকে। আমরা মূল্যায়ন করেছি এবং আমি মনে করি যে, বা আমরা মনে করি উনি সরকারের ওয়ান অফ দি বেস্ট পারফরমার্স। উনি ওয়ান অফ দ্য বেস্ট পারফরমার্স এই কারণে যে আমাদের প্রধান উপদেষ্টা মনে করেন, প্রধান উপদেষ্টা এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকার মনে করি এই কারণে যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল বা আমাদের পুলিশের মনোবলটা এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল, এইখান থেকে পুলিশের এই বিষয়টাকে ফিরিয়ে এনে আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে আবার রেস্টোর করাটা অনেক অনেক কষ্টসাধ্য এবং অনেক চ্যালেঞ্জিং কাজ। হ্যাঁ, এবং এই চ্যালেঞ্জিং কাজটা করতে গিয়ে আপনি হয়তো প্রত্যাশিত সাফল্যটা দেখতে পাচ্ছেন না। এটার একটা বড় কারণ হচ্ছে আপনার প্রত্যাশাটা অনেক বেশি, এত বেশি যে আসলে এই প্রত্যাশাটা এই মুহূর্তের বাস্তবতায় সেটা বাস্তবায়ন করা সম্ভব না। কিন্তু উনি দিনরাত পরিশ্রম করছেন। উনি যে দিনরাত পরিশ্রম করছেন এবং পুলিশের সংস্কারের কথা আপনারা বলছেন, পুলিশের অনেক সংস্কার, আমরা জানি যে পুলিশের সংস্কার হচ্ছে। আপনারা পুলিশের সংস্কারটা দেখতে পাচ্ছেন না, কারণ পুলিশ এখন বল প্রয়োগ করছে না। পুলিশ যে বল প্রয়োগ করছে না, এটাকে কি আপনি পুলিশের সংস্কার বলবেন না? পুলিশ মাঝে মাঝে বল প্রয়োগ করছেও, কিন্তু মাঝে মাঝে তো তাকে বল প্রয়োগ করতে হবে। বল প্রয়োগ করার যে আনলফুলি সে বল প্রয়োগ করছে কিনা সেটা দেখার কথা। মানে নূরকে যারা মারলো তারা তো বল প্রয়োগ করলো না, সেটা আমি তো বলছি যে আপনি আমাকে তো কথা বলতে দিতে হবে, না হলে যদি আপনি বলেন তাহলে আমরা চলে যাই। আপনার তো সুযোগ আছে পুরোটা না। পুলিশের কেউ যে আপনার বল প্রয়োগ করে নাই বা কেউ যে তার সীমা লঙ্ঘন করে নাই এরকমটা বলা হচ্ছে না। তো এরকমটা কেউ দাবি করছে না যে একেবারে হোল সেট অফ পুলিশ 1,50,000 পুলিশ আছে, তারা সবাই একেবারে সুফি সাধক হয়ে গিয়েছে, এরকমটা ভাবার কোনো কারণ নেই। কিন্তু পুলিশের মধ্যে পরিবর্তনটা দৃশ্যমান। আপনি কি এখন পুলিশ দ্বারা কাস্টোডিয়াল ডেথ, আমি অভিযোগ আছে কাস্টোডিয়াল ডেথের, এখনও টুকটাক কিছু অভিযোগ আমরা শুনেছি, কিন্তু আমরা কি আমরা কি সেই ব্যাপক হারে পুলিশের দ্বারা আপনার মানবাধিকার লঙ্ঘনের কথা শুনছি? আমরা কি এখন কি পুলিশ ক্রসফায়ারের সাথে সম্পৃক্ত? এগুলো তো হচ্ছে না। পুলিশকে এগুলা থেকে তো নিবৃত্ত করা হচ্ছে। পুলিশকে নিবৃত্ত করে পুলিশকে পুলিশিংয়ের কাজে সম্পৃক্ত করার চেষ্টা করা হচ্ছে। পুলিশের যে অপারেশনাল ম্যানুয়াল, যেটা এই ম্যানুয়ালগুলো চেঞ্জ করা হচ্ছে। পুলিশ যে আপনার আগে পুলিশ মামলা নেওয়ার ক্ষেত্রে সিলেক্টিভ ছিল, সেই ক্ষেত্রে একটা পরিবর্তন আনা হচ্ছে। জিডি নেওয়ার ক্ষেত্রে সিলেক্টিভ ছিল, সেই বিষয়গুলো পরিবর্তন। জননিরাপত্তার জায়গায় নিরাপত্তা তো আসলে বোধের বিষয়। মানে মানুষ কি আগের চেয়ে বেশি নিরাপদ বোধ করছে নাকি অনিরাপদ বোধ করছে? আপনার অ্যানালাইসিস কি? দেখেন, আপনি মানুষ নিরাপদ কিভাবে বোধ করবে না করবে এটা একটা ইন্ডিভিজুয়াল পারসেপশনের বিষয়। কিন্তু আমরা যখন দেখেছি যে একটা সময় পর্যন্ত আপনার পুলিশ মানুষকে তুলে নিয়ে যেত,
বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে মানুষকে তুলে নিয়ে যেত, গুম করে নিয়ে যাওয়া হতো। এখন কিন্তু মানুষের মধ্যে এই ভয়টা নাই যে আমি এই টকশো থেকে বের হলে আমাকে পুলিশ তুলে নিয়ে যাবে। হ্যাঁ, পুলিশের সীমাবদ্ধতা আছে, পুলিশের লজিস্টিক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, পুলিশের মনোবল তলানিতে এসে ঠেকেছে আপনার জুলাই বিপ্লবের পর। পুলিশকে এখন মানুষ ভয় পাচ্ছে না, যে কিছুটা ভয় যেখানে পাওয়া দরকার, কারণ দুষ্কৃতিকারীরা পুলিশকে যে পরিমাণ ভয় পাওয়া দরকার সেই ভয়টা পুলিশকে পাচ্ছে না। তার কারণ হচ্ছে পুলিশকে দিয়ে রাজনৈতিকভাবে অপকর্ম করানোর ফলে পুলিশের মনোবল এখন কমে গেছে, পুলিশ নিজের নিরাপত্তা নিয়ে ক্ষেত্র বিশেষে শঙ্কিত। অনেক ধন্যবাদ আজাদ মজুমদার, ধন্যবাদ মাহমুদা হাবিবা, ধন্যবাদ আলাউদ্দিন মোহাম্মদ। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকবেন সবাই, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।